স্যার আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। আরে না স্যার, বাসায় আছি স্যার। আচ্ছা, ডিগ্রির অন্তর্ভুক্ত হয় না কোনটা? অস্থায়ী নিষেধাজ্ঞা, আর্জি ফেরত, আর্জি গ্রহণ, আর্জি প্রত্যাখ্যানের আদেশ। স্যার প্রশ্নটা বুঝিনি স্যার, আবার করেন স্যার। ডিগ্রির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে কোনটা? এটা একটা ডিগ্রি হবে। কোনটা? অস্থায়ী নিষেধাজ্ঞা কি জি একটা ডিগ্রি? আর্জি ফেরত কি ডিগ্রি? না, আর্জি গ্রহণের আদেশ কি ডিগ্রি নাকি আর্জি প্রত্যাখ্যানের আদেশ ডিগ্রি? আর্জি গ্রহণের আদেশ ডিগ্রি স্যার। আর্জি প্রত্যাখ্যান। প্রত্যাখ্যানের আদেশ, সরি স্যার, প্রত্যাখ্যানের আদেশ, সরি সরি স্যার, বুঝিনি প্রশ্নটা। প্রত্যাখ্যানের আদেশ। আর্জি প্রত্যাখ্যান নাকচ, ওই যে 7-11 ইয়াতে স্যার। দেওয়ানি কার্যবিধি কত নম্বর সেকশনের ডিগ্রি সংজ্ঞা দেওয়া হয়েছে? স্যার 2-এর ডিগ্রি সংখ্যা দিচ্ছি স্যার। আদালতের সিদ্ধান্ত কি ধরনের হতে পারে? আদালতের সিদ্ধান্ত আদেশ। কোন ব্যাপারে? ডিগ্রি ব্যাপারে না এমনি? কয় ধরনের আদালতের সিদ্ধান্ত কয় ধরনের হয়? 2 ধরনের স্যার। কি কি? বিচার্য বিষয় আর হচ্ছে এই দুইটাই তো নাকি? আদালতের সিদ্ধান্ত 2 ধরনের হয়, কথা সত্য, কিন্তু এই 2 ধরনেরটা কি? একটা হচ্ছে আদেশ দেন আর একটা হচ্ছে ডিগ্রি দেন, এই তো। আদেশ দেওয়া ডিগ্রি, জি স্যার, জি। 2 অনুযায়ী কয় ধরনের ডিগ্রির কথা বলা হয়েছে? ডিগ্রি তো স্যার আমরা জানি যে 2 ধরনের, আবার আংশিক ডিগ্রি আছে, আবার হচ্ছে আংশিক মানে এটা হচ্ছে ফাইনাল ইয়ার কি 2টার উপর ডিগ্রি 2টা। 2 কয় ধরনের ডিগ্রি মানে স্বীকৃতি দেওয়া হয়েছে জানেন? 2-এ হুম, 2-এ হচ্ছে ডিগ্রি স্বীকৃতি দেওয়া হয়েছে মোট 3 ধরনের: প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি, আর একটা জি স্যার। আর একটা পাবেন কি আংশিক বা প্রাথমিক, আংশিক, চূড়ান্ত, যেটা ব্যাখ্যাতে বলা আছে। পাটিলি প্রিলিমিনারি আর পাটিলি হচ্ছে স্যার ফাইনাল। জাজেদের সংজ্ঞা কোথায় দেওয়া হয়েছে? জাজেদের সংজ্ঞা জাজ হচ্ছে 9 স্যার। জাজ 8 সরি, জাজ 8। জাজমেন্ট জাজমেন্ট 9। মিন্স প্রফিট কি? মিন্স হচ্ছে স্যার বেআইনিভাবে দখল করে কোনো দখলদার ব্যক্তি যে মুনাফা লাভ করে সেটা হচ্ছে স্যার মিন্সি প্রফিট বলা হয়। লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কত নাম্বার সেকশনে আছে? সেকশন ওয়ার্ডার এটা আছে, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ডার এইটার 8-এ আছে স্যার। আর হচ্ছে ইয়াতে সেকশনটা হচ্ছে স্যার, সেকশনটা মনে করতে পারবো স্যার, অপশনটা দিবেন স্যার। 2-11, 2-12, 2-13, 2-14। রিপ্রেজেন্টেটিভ 2-13 স্যার, 13। 2-11 মিন্স প্রফিটের সংজ্ঞা কোথায় দেওয়া আছে? অর্ডার স্যার 2-14, 13, মিন্স 11, প্রফিটের 11। জি স্যার। মিন্স প্রফিটের সংজ্ঞা কোথায় দেওয়া আছে? মেইনস প্রফিটের সঙ্গে দেওয়া আছে 2-12 স্যার। 2-12। দেওয়ানি কার্যবিধিতে মোট 5 প্রকারের কোড আছে, সেটা কোথায় বলা আছে? এটা তো বলা আছে স্যার, পড়ছিলাম, একটু অপশন দেন না স্যার, মনে করতেছে না। সিভিল কোর্টস অ্যাক্ট 1887 3 ধারায়, সিভিল কোর্টস অ্যাক্ট 1887 5 ধারায়, সিভিল কোর্টস 1887 এটাতে আছে স্যার। কত নম্বর সেকশনে আছে? 4 নম্বর সেকশন তো মনে করতেছে না, পড়ছিলাম কি বলে এগুলো কেন মনে থাকে না? স্যার। আরো জিজ্ঞেস করেন স্যার, এগুলো পড়ছি আজকে সারাদিন। দেওয়ানি মোকদ্দমা আমলে নেওয়ার বিধান কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে?
স্যার আজান দিতে তো একটু 5 মিনিট আজান দিচ্ছি, কিছু বুঝিয়ে না স্যার একটু। ঠিক আছে। ইয়াসিন ভাই আপনি ফ্রি হন, আশেপাশে খুব চিল্লাচিল্লি। আমি প্রশ্ন করছিলাম যে জি স্যার, প্রশ্ন করেন স্যার। এখন মোটামুটি আবার দেওয়ানি মোকদ্দমায় আমলে নেওয়ার যে বিধান সেটা কোন ধারাতে উল্লেখ আছে? আপনি আমলে নেবেন? 9 ধারাতে উল্লেখ আছে স্যার। 9 ধারাতে কয়টা বিষয় উল্লেখ আছে? 9 ধারাতে স্যার দুটি বিষয় আছে, সম্পত্তি পদের অধিকার আর সম্পত্তি অধিকার এবং পদের অধিকার স্যার। বর্তমান বাংলাদেশে কয় ধরনের দেওয়ানি আদালত রয়েছে? কত ধরনের দেওয়ানি আদালত রয়েছে বর্তমানে? স্যার একটা হলো সবই ল্যাপটপটা পড়ে গেলে জেলা কিন্তু জজ, শেষ হয়ে যাবে। দুই ধরনের ওটা রয়েছে পর স্যার। দরকার থেকে 20 মিনিট থাকবে। কি কি? স্যার জেলা জজ আর হলো এবার বেটা মানে সহকারী জেলা জজ আর যুগ্ম সহকারী জেলা জজ, 7 ধরনের ইয়ে রয়েছে স্যার, 7 ধরনের। কি কি বলেন? প্রথম হলো সহকারী জজ, তারপরে সহকারী জেলা জজ, সহকারী জেলা জজ এবং সিনিয়র সহকারী জেলা জজ, যুগ্ম জেলা জজ স্যার, যুগ্ম সহকারী জেলা জজ, সিনিয়র সহকারী জেলা। এখন কত বাজে? এখন কত বাজে আপনার ঘড়িতে? স্যার 8:16 স্যার, এখনো আগুন দিচ্ছে স্যার। নামাজ পড়ে সিভিল প্রসিডিউর নিয়ে বলবেন, যতক্ষণ পর্যন্ত না শেষ করবেন ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবেন। সিভিল প্রসিডিউর শেষ করে আমাকে মেসেজ দিবেন যে ভাইয়া শেষ হয়েছে। হ্যাঁ, জি স্যার। ওকে। মনিরুল ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে না থাকলে সকল প্রকার দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমা বিচার করা যায়, এটা কোথায় উল্লেখ আছে? সেকশন 9 এ আছে স্যার। 9 এ উল্লেখ আছে। দেওয়ানি আদালতে এখতিয়ারকে কত ভাগে বিভক্ত করা যায়? 3 ভাগে স্যার। কি কি? আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার এবং আরেকটা হলো বিষয়পতি এখতিয়ার, আদি এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আপিল এখতিয়ার। আমি তো দেখতেছি 5 ধরনের এখতিয়ার রয়েছে। 5 ধরনের কি স্যার? না 3 ধরনের তো স্যার, আমরা করছিলাম, আমি করছিলাম স্যার। কি কি আপনার 3 ধরনের কি কি? আদি এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার এবং আর্থিক এখতিয়ার স্যার। আপিল এখতিয়ার নাই কোর্টের? আচ্ছা তো স্যার, আপিল এখতিয়ার তো স্যার এখানে আলোচনা করা আসলে কি স্যার? একদম কোন পরবর্তী কি আবার? জায়গায়? সিভিল কোর্টস অ্যাক্টে আছে তো, এখানে কোথাও নাই। সিভিল কোর্টসে আমাদের বিভিন্ন ধরনের এখতিয়ারের কথা বলা আছে। এখতিয়ারগুলো স্পেসিফিকলি কোনো সেকশনে আলোচনা করা হয়, প্রত্যেকটি জায়গা থেকে আলাদা আলাদা ভাবে নিয়ে সেগুলো আলোচনা করতে হয়। বিষয়বস্তুর এখতিয়ার এক জায়গায় আছে, আদি এখতিয়ার এক জায়গায় আছে, আঞ্চলিক এখতিয়ার এক জায়গায় আছে, আর্থিক এখতিয়ার এক জায়গায় আছে, আপিল এখতিয়ার এক জায়গায় আছে। এই 5 ধরনের বিষয় নিয়ে বাংলাদেশে এখতিয়ারগুলোকে বিভিন্ন ভাবে বিভক্ত করা হয়ে থাকে। আচ্ছা, এখতিয়ার অনুযায়ী আদি এখতিয়ার রয়েছে আমাদের কয়টা কোর্টে? 3টা কোর্টে স্যার। কি কি? সিভিল জজ, সিনিয়র সিভিল জজ এবং স্যার যুগ্ম জজ। যুগ্ম কি? যুগ্ম জজ, জেলা জজ। যুগ্ম জেলা জজ স্যার। যুগ্ম জজ। কার কি এখতিয়ার আছে? এই আদি এখতিয়ার কার কত? সিভিল জজের আছে স্যার 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত। জি। আর সিভিল জজের আছে স্যার 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ পর্যন্ত। আর যুগ্ম জেলা জজের আছে স্যার 25 লক্ষ 1 টাকা থেকে 80। আপিল এখতিয়ার কার কি আছে? আপিল এখতিয়ার তো স্যার জেলা জজের আছে আপিল এখতিয়ার। কতটুকু?
শুধুমাত্র জেলা জজের আপিল এখতিয়ার। না স্যার, জেলা জজের আছে, অতিরিক্ত জেলা জজের আছে, হাইকোর্ট হাইকোর্টের আছে। তাহলে কয়টা কোর্টের এখতিয়ার রয়েছে? মোট 3টা কোর্টে। 3টা কোর্ট স্যার, 3টা কোর্ট। তাহলে আপনার 3টা কোর্ট না বলে বলতে হবে 2টা কোর্ট, কারণ জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ একই ব্যক্তি। হ্যাঁ জি স্যার, ওটা একটা, আর হলো হাইকোর্ট, 2টা মিলে একটা, ওটা হাইকোর্ট। জি। কার এখতিয়ার কি? 5 কোটি টাকা পর্যন্ত, আমি এটা শিওর না স্যার, তবে একটু ধারণা ছিল যে 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজ, হুম। 5 কোটি টাকার ঊর্ধ্বে হলে হাইকোর্ট। কেন এটা শিওর না? আপনি তো ঠিক বলেছেন, কিন্তু কেন শিওর না? স্যার আমি এটা আসলে অনেকদিন ধরে করি নাই স্যার, এইটা মানে এই কোর্সটা আমি করিনি। সিভিল অনেকদিন আগে কোড করছিলাম। অ্যামেন্ডমেন্ট 2021 সালের 20 নম্বর সেকশন এবং 21 নম্বর সেকশনে এটা আছে। 20 হাইকোর্ট ডিভিশনের, 21 আছে যুগ্ম জজের এবং 20 আছে হচ্ছে জেলা জজের। কার কি পাওয়ার এবং ফাংশন, এগুলো সব কিছু আছে। প্রত্যেকটি মামলা দাখিল করতে হবে কোথায়? সর্বোচ্চ আদালতে, সর্বনিম্ন আদালতে, তার সমমান আদালতে, নাকি আদি আদালতে? আদালতে স্যার, সর্বনিম্ন আদালতে 15। অ্যাকর্ডিং টু সেকশন 15। 15। যদি প্রশ্নটা ঠিক এরকম ভাবে আসবে, সর্বনিম্ন আদালতের অর্থাৎ কোর্ট অফ লোয়েস্ট গ্রেড কিভাবে নির্ধারিত হয়? এটা স্যার আর্থিক এখতিয়ার দিয়ে। আর্থিক এখতিয়ার দিয়ে, এক্স্যাক্টলি। মোকদ্দমার বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানেই মোকদ্দমা করতে হবে। কোথায় বলা আছে? সেকশন 16। ভিন্ন ভিন্ন আদালতে এখতিয়ারে স্থাবর সম্পত্তির জন্য মোকদ্দমা কোন আদালত দায়ের করতে হবে? দেওয়ানি আদালতে। কোথায় বলা আছে? ভিন্ন ভিন্ন এখতিয়ারে যদি থাকে। 17তে স্যার, সেকশন 17তে। স্থাবর সম্পত্তি মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে? বিষয়বস্তু যেখানে মোকদ্দমা হবে সেখানে স্যার, যে 16 সেকশন যেখানে বলা আছে। বিরোধী সম্পত্তি রয়েছে সেখানে, তাই তো? দেওয়ানি মোকদ্দমায় কত ধারায় আপত্তির এখতিয়ার সম্পর্কে অর্থাৎ অবজেকশন টু জুরিসডিকশন নিয়ে আলোচনা করা হয়েছে? সেকশন 21, 21 সেকশন স্যার। সেকশন 21। 19 ধারা অনুযায়ী মোকদ্দমা দায়ের করা যাবে কোথায়? যেখানে ক্ষতি সাধন হয় বা বিবাদী যেখানে বসবাস করে সেখানে, যেখানে অস্থাবর সম্পত্তি অবস্থান করেছে সেখানে, নাকি যেখানে ক্ষতি সাধন হয়েছে সেখানে, নাকি স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত সেখানে? স্যার 19-তে আমরা পড়ছি স্যার অস্থাবর সম্পত্তি ক্ষতি সাধনের মোকদ্দমা, অর্থাৎ যেখানে বিবাদী যেখানে বসবাস করে বা লাভজনক স্থানে বাস করে সেখানে। উত্তর সঠিক। ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতির জন্য মোকদ্দমা করব কত নাম্বার সেকশনে? সেটা দায়ের করার স্থান নির্ধারণ করা হয়েছে দেওয়ানি কার্যবিধি কত নাম্বার সেকশনে? 20-এ স্যার। আমি আবারও বলছি, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির 19-এ ক্ষতির জন্য মোকদ্দমা অর্থাৎ সুট ফর কম্পেনসেশন ফর রং পারসন অর মুভেবল প্রপার্টি দায়ের করার স্থান নির্ধারণে দেওয়ানি কার্যবিধি কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? 19 স্যার, এটা তো 19-এই আছে স্যার। 19-এ আছে। জি স্যার। আমি 19 থেকে প্রশ্ন করছিলাম। স্যার কোড অফ সিভিল প্রসিডিউরের কত ধারা অনুযায়ী একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষের মধ্যে একাধিক মোকদ্দমায় নিষেধাজ্ঞা করা হয়েছে? এটা তো স্যার 10 ধারা স্যার, রেস সাবজুডিস। রেস সাবজুডিস। এর আরেকটা নাম কি? স্টে অফ সুট। প্রিন্সিপাল অফ রেস জুডিকাটা বিষয়টা কি 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 নিয়ে গঠিত হয়? আইনগত, ঘটনাগত, আইন এবং ঘটনাগত সম্মিলিতভাবে, নাকি আদালতের স্বেচ্ছাধীন বিষয় নিয়ে? আইন এবং ঘটনাগত বিষয় নিয়ে স্যার। কনস্ট্রাকটিভ রেট জুডিশ 11-4 আলোচনা করা হয়েছে। চূড়ান্ত নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা পুনরায় বিচার করার ক্ষেত্রে বাধা কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? এটা স্যার 11 সেকশনে স্যার, দোবারা দোষ। রেস সাবজুডিসের অর্থ কি? রেস সাবজুডিস স্থগিত মোকদ্দমা স্থগিত। সহজ ভাষা কিন্তু স্যার। আপিল স্থগিত, আবেদন স্থগিত, জারি স্থগিত, মোকদ্দমা স্থগিত।
এটা তো স্যার মোকদ্দমা স্থগিত স্যার। মোকদ্দমা স্থগিত। দেওয়ানি কার্যবিধি 11 ধারায় মোট কয়টা ব্যাখ্যা কথা বলা আছে? স্যার কয়টা? ছয়টা স্যার, ছয়টা। কয়টা? ফার্দার সুট, বার টু ফার্দার সুট কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? সেকশন 12। আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি আপনাকে বেশি প্রশ্ন করছি। না স্যার, বিরক্ত হবে না স্যার। কত ধারায় কোটা সিভিক প্রসিডিউরে কত ধারা বিধায়ক মতামত হাইকোর্ট বিভাগ অধীনস্থ আদালত থেকে যে কোনো মামলা বদলি করতে পারে? স্যার 24, সেকশন 24। কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর করতে পারে? এটা তো স্যার 24 স্যার, হাইকোর্ট এবং জেলা জজের পার। এক্স্যাক্টলি। তাহলে দুটো বিষয় কোথায় বলা আছে? সেকশন 24-এ। যখন কোনো দেওয়ানি মামলা দুইটা আদালতের দায়েরযোগ্য বা বিচারযোগ্য হয় সেক্ষেত্রে বিবাদী মোকদ্দমাটা স্থানান্তর করার জন্য আবেদন করতে পারে। কত নম্বর সেকশন অনুযায়ী? সেকশন 22। জেনারেল পাওয়ার ট্রান্সফার অ্যান্ড উইথড্রয়াল সেকশন কত? এটা 24 স্যার। তাকে প্রশ্ন কত ভাবে হতে পারে দেখছেন তো? জি স্যার। কোন মোকদ্দমায় পক্ষভুক্ত করা যায় কত নম্বর আদেশ অনুযায়ী? 6 আদেশের 17 বিধি অনুযায়ী স্যার। পক্ষভুক্ত আবেদন করবেন অ্যামেন্ডমেন্ট নেসেসারি পার্টি যেটা অন্তর্ভুক্ত করবেন কোথায়? এটা তো এক আদেশের হচ্ছে বলেন। অন্তর্ভুক্ত স্যার এটা এক আদেশের জি, উত্তর সঠিক। দেওয়ানি মোকদ্দমা কত প্রকারের হয়? 2 প্রকার স্যার। মোকদ্দমা গঠন অনুযায়ী অপরিহার্য যার উপস্থিত ছাড়া কোনো মোকদ্দমায় ডিগ্রি দেওয়া যায় না সেক্ষেত্রে তাদেরকে কি বলা হয়? নন জয়েন্ডার, মিড জয়েন্ডার, নেসেসারি পার্টি, প্রপার পার্টি। না স্যার, প্রশ্নটা আবার যদি স্যার। মোকদ্দমা গঠনের যার উপস্থিত অপরিহার্য এবং যার উপস্থিতি ছাড়া কোনোভাবেই ডিগ্রি প্রদান করা যায় না সে কে? তাকে কি নন জয়েন্ডার বলে, মিড জয়েন্ডার বলে, প্রপার পার্টিস বলে না নেসেসারি পার্টিস বলে? প্রপার পার্টি স্যার। প্রয়োজনীয় পক্ষ নেসেসারি পার্টিস। আর যদি সেটা উল্টাভাবে বলা হয় যে মোকদ্দমার পক্ষের উপস্থিত ছাড়া আদালতে কোনো আদেশ দিতে পারে কিন্তু পূর্ণাঙ্গ রায় দিতে পারে না সেটাকে বলা হয় কি? প্রপার পার্টি। দুইটা দুই জিনিস কিন্তু। একটা হচ্ছে নেসেসারি পার্টি ছাড়া আপনি কোনো ডিগ্রি দিতে পারবে না, আদেশও দিতে পারবে না, এটাকে বলা হয় নেসেসারি পার্টি, অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। আর মোকদ্দমার পক্ষের উপস্থিতি ছাড়া আদালতে কোনো আদেশ দিতে পারে কিন্তু চূড়ান্ত ভাবে রায় দিতে পারবে সেটাকে বলা হয় প্রপার পার্টি। ওকে? এই ধরনের বিভ্রান্তকৃত প্রশ্ন আসতে পারে। জি স্যার, এই প্রশ্ন যে দুইটা আপনার শেষের দুইটা প্রশ্ন করলেন স্যার, এটা আসলে আমি ওইভাবে মানে প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রয়োজন নাই তাকে অন্তর্ভুক্ত করলে সেটাকে কি বলা হয়? যার প্রয়োজন নাই যার প্রয়োজন নাই তাকে অন্তর্ভুক্ত করেছেন। মিড জয়েন্ডার স্যার, অল্প সংখ্যক। মিড জয়েন্ডার। মিড জয়েন্ডার এবং নন জয়েন্ডার কত নম্বর বিধানে আলোচনা করা হয়েছে? একাদশের 9 বিধি স্যার। একাদশের 9 বিধিতে বলা আছে। দেওয়ানি কার্যবিধির কত নম্বর বিধান অনুযায়ী অপ্রয়োজনীয় পক্ষকে কোর্ট স্ট্রাইক আউট করতে পারে? স্ট্রাইক আউট। স্ট্রাইক আউট। অপশন দিতেন। যাকে মানে আগে পড়া ছিল, আদেশগুলো দেখতে পাই না।
একের 10, একের 10-এর 1, একের 10-এর 2, একের 10-এর 9, একের 10-এর 3, 1-10-3 স্যার। একের 10-এর 2। প্রতিদ্বন্দ্বিত্বমূলক মোকদ্দমা কোথায় উল্লেখ আছে? 1 আদেশে 8 বিধি। এক আদেশের 8 বিধি। আচ্ছা, আমার কাছে সবচেয়ে একেবারে খারাপ শব্দ বা আমার কাছে সবচেয়ে বাজে একটা শব্দ মনে হয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সবচেয়ে বাজে মনে হয় সেটা হচ্ছে আমি করতে পারি নাই, আমার প্রিপারেশন নাই, আমি বুঝতে পারি নাই, আমার ওই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল। ভাই, আপনার পরীক্ষায় এত কিছু শুনতে চাইলে আপনাকে করতে হবে। স্যার আমি সন্ধ্যা থেকে পড়লাম, তো এই যে আদেশগুলা মানে শেষে আমি সন্ধ্যার সময় আসিয়া পড়তে পারছি। ঠিক আছে, বাট এটা আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় শব্দ, এটা আমি বললাম। হ্যাঁ, আমার কাছে একেবারে সবচাইতে অপছন্দনীয় শব্দ এটা। আশা করি এই বিষয় নিয়ে আপনাদের একটু মনে থাকবে যে এটা নিয়ে কথা বলছেন। আলিয়া আছেন? আলিয়া, আলিয়া আপা আছেন? আচ্ছা, আদালতে হাজিরা বা আবেদনের কোন কোন কার্য করতে হয়? পক্ষগণকে কিভাবে উপস্থিত করতে হয়? পক্ষগণের ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হয়, পক্ষগণের স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হতে হয়, নাকি পক্ষগণের উকিলের মাধ্যমে উপস্থিত হয়, নাকি উপরের সবগুলোই সঠিক? স্যার, উপরে সবগুলোই সঠিক। এই সবগুলোর মাধ্যমেই উপস্থিত করা যায়, তাই না? হ্যাঁ। প্রত্যেকটি মোকদ্দমা আর্জি পেশ করে নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। দেওয়ানি কার্যবিধি কত নাম্বার সেকশনে আর্জির মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে? কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? Every suit shall be in institution by presentation of the plaintiff or in such other manner may be prescribed. কোড অফ সিভিল প্রসিডিউরে কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? হুম? Every suit shall be instituted by presentation of the plaintiff or in other manner may be prescribed. কতটা আলোচনা করা হয়েছে? 26, 24, 4, 7। মাত্র কিছুক্ষণ আগে প্রশ্নের উত্তর দিয়ে ওই একই প্রশ্ন ইংলিশে বলছি, আবার বলতেছেন উল্টা কথা, তাই না? প্লিডিং এর একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল আছে। এই প্রিন্সিপালে উল্লেখ আছে যে ম্যাটেরিয়াল ফ্যাক্ট, অর্থাৎ প্লিডিং হবে ম্যাটেরিয়াল ফ্যাক্ট, এটা কোনো এভিডেন্স হবে না। কোথায় উল্লেখ আছে? এটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। Pleading shall be plain written statement. আদেশ 6-1, আদেশ 6-2, আদেশ 6-3, আদেশ 6-5। Pleading shall be written into. গত ক্লাসেও আলোচনা করেছি যে প্রত্যেকটি প্লিডিং যেটা হবে সেটা ঘটনা দ্বারা বর্ণনা থাকবে, কোনো এভিডেন্স থাকবে না। বুঝলেন? এটা 6 আদেশের 2। 6 আদেশের 2 এত পরে অ্যানসার। অ্যাডভোকেটের মাধ্যমে যখন কোনো আর্জি দাখিল করবেন বা রিটেন স্টেটমেন্ট দাখিল করবেন, সেক্ষেত্রে কার কার সিগনেচারের প্রয়োজন হবে? মোহরির অ্যাডভোকেটের যেই ব্যক্তি উপস্থিত আছেন সাক্ষী, কার সিগনেচার প্রয়োজন হবে? অ্যাডভোকেটের স্যার। শুধুমাত্র আর্জিতে শুধুমাত্র অ্যাডভোকেটের সিগনেচার থাকে, তাই না? আর কারো সিগনেচার থাকে না? বাদী স্যার।
সে কথা কিভাবে আমি বুঝবো? আদালত কোন সময় স্ট্রাইক আউট করতে পারে যদি অপ্রয়োজনীয় কুৎসাজনিত বা মোকদ্দমায় বাধা বিলম্ব করার জন্য কোনো শব্দ থাকে? কত নম্বর সেকশনে, কত নম্বর আদেশ এবং কত নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে? এটা তো স্যার এটা দেখুন তার অপশন পড়ছি তো আগে 6-3, 6-17, 6-16, 6-13, 17 সাল 6-17, তাই না? তাই? 6-16 আপু 6-17 এত গুরুত্বপূর্ণ জিনিস, এটার সাথে এটা মিশে গেল। সব তো পারছে আর যে সংশোধনের দরখাস্ত না মঞ্জুর করলে প্রতিকার কি? রিভিশন স্যার আর যে সংশোধন কখন করা যায়? মোকদ্দমার যে কোনো পর্যায়ে স্যার মোকদ্দমার যে কোনো পর্যায়ে। বাদী আর্জি সংশোধনের দরখাস্ত না মঞ্জুর হলে তার সেই আদেশের প্রতিকারটা কি? এটাও স্যার রিভিশনই হবে। কত দফার আদেশ অনুযায়ী অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং সম্পর্কে বলা আছে? অপশন 6-3, 6-10, 6-13, 6-17, 6-20। স্বদেশের 20 স্যার আচ্ছা, লিডিং অ্যামেন্ডমেন্ট 6-20। আচ্ছা, আবার আপনার কাজ হচ্ছে পড়া শেষ হওয়ার পরে আবার আপনি শুধু আদেশগুলো এই 1 থেকে 17 পর্যন্ত আদেশ রিভিশন দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আদেশগুলো আমার শেষ হয়েছে। এটা আপনার শাস্তি। আমি আপনার মেসেজের অপেক্ষায় থাকবো, ঠিক আছে স্যার যত রাইট কেন না হয়। আচ্ছা এনামুল হক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটা আর্জি বা লিখিত জবাব সংশোধনের জন্য আদালতে কোন সময় নির্ধারণ করে না দিলে সংশোধন করতে হবে? কতদিনের মধ্যে সংশোধন করার জন্য? কতদিনের মধ্যে? আরেকবার স্যার। একটা প্লিডিং বা আর্জি বা লিখিত জবাব সংশোধনের জন্য আদালত যদি কোনো সময় নির্ধারণ না করে দেন, সংশোধনের জন্য আপনি সময় কত পাবেন? 15 দিন নাকি স্যার? 10 দিন, 20 দিন, 21 দিন, 14 দিন? 14 দিন স্যার। 14 দিন সময় পাবেন। রিজেকশন অফ ক্লেম কত নাম্বার আদেশে আলোচনা করা হয়েছে? সায়াদেশ স্যার। রিজেকশন অফ ক্লেম, রিজেকশন, আর্জি নাকচ, আর্জি প্রত্যাখ্যান। আটে স্যার। আপনি কি করছেন? মানে আপনি কি পড়েন? পড়ি স্যার, কিন্তু ভালো কিভাবে পড়তেছি না। পড়েন? আমি সারা বই থেকে পড়া দিয়েছি? না স্যার। তা আমি তো আপনাকে নির্ধারণ করে দিয়েছি যে এই 1 থেকে 17 নাম্বার আদেশ কালকে থেকে শুরু করার কথা, আজকে সন্ধ্যা 8টা পর্যন্ত শেষ করার কথা, যেটা সবচেয়ে ভাইটাল একটা আদেশ। আপনাকে বললাম প্লেইং রিজেকশন আপনি পাচ্ছেন না, আপনি 8 বলতেছেন, আপনি এটা বলতেছেন কেন? আপনি নিজের মতো চেষ্টা করেন, কালকে থেকে আর আসেন না। সরি। গোলাম কিবরিয়া ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 7 নম্বর আদেশে
11 নাম্বার বিধি অনুযায়ী সংশোধনের জন্য সময় কতদিন পাবেন? 21 দিন স্যার। আর যদি সময় না দেওয়া থাকে? সময় যদি না দেয়া থাকে স্যার ওই যে 21 দিনই হবে। উত্তর জানেন এটা? 14 দিন হবে স্যার। উত্তর স্যার 14 দিন। জি 14 দিন না, ওটা স্যার করি নাই। জি সোহেব কিছু বলবেন? জি স্যার এটা হচ্ছে যে যদি আদালত নির্দিষ্ট করে সময় না দেয় তাহলে 21 দিন সেই হবে কথাই বলছি, সেই কথাই বলছি। জি সোহেব কিছু বলবেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম আমাকেও তার একটু মানে উত্তর দেওয়ার সুযোগ করে দিয়েছে, মানে আমাকে পড়াতে হচ্ছে। অবশ্যই পড়ার না পারলে আমি যে ডিসিশন দেব সেই ডিসিশনের অপেক্ষায় থাকবেন। তাহলে একটা মামলার মূল্যবান সংশোধনের সর্বোচ্চ সময়সীমা কতদিন পায়? মূল্যবান 21 দিন স্যার। রিজেকশন অফ দ্য প্লেন্ট কি কারণে হয়? 4টা কারণে হয় স্যার। কি কি? একটা স্যার মোকদ্দমায় যদি কজ অফ অ্যাকশন না থাকে তাহলে, আর মূল্যমান যদি না থাকে অর্থাৎ ওই যে ভ্যালুটা যদি না থাকে, আর হচ্ছে স্যার যদি স্ট্যাম্প ফি যদি ইনসাফিসিয়েন্ট হয়, আর আইন দ্বারা যদি অর্থাৎ তামাদি আইন যদি দ্বারা যদি বাড়িত হয় বা অন্য আইন দ্বারা যদি বাড়িত হয় তাহলে। দুইটা কোর্টের আদেশ অনেকটা দেখতে আদেশের মতো কিন্তু দুইটাই ডিগ্রি হয়। এই দুইটা ডিগ্রি কোনটা কোনটা? ইয়া স্যার এটা একটা ওই যে 27/11 যেটা প্লেন রিজেকশন, আর স্যার রেস্টিটিউশন 144। 144। কার্যী প্রত্যাখ্যানে আবেদন নামঞ্জুর করলে আদালত কোন আদেশ যদি দেন তাহলে এই আদেশের বিরুদ্ধে প্রতিকারটা কি? ওটা স্যার ওই যে 43 এর 1 অনুযায়ী স্যার আপিল করতে হবে। কার্যী প্রত্যাখ্যানের আবেদন নামঞ্জুর করলে তো ডাইরেক্টই আপিল স্যার, ডাইরেক্ট আপিল। ডিভিশন না স্যার? রিভিশন। স্যার আবেদন করছে কিন্তু ওটা অস্বীকার করছে। কার্যী প্রত্যাখ্যানের আবেদন নামঞ্জুর করেছে, ও নামঞ্জুর হলে স্যার ওটা এটা কে করছে আবেদন বলেন তো? আরজি প্রত্যাখ্যানের আবেদন এটা কে করছে স্যার? বাদী করবে স্যার। হ্যাঁ? বিবাদী বাদী নিজেরা আর্জি প্রত্যাখ্যানের জন্য বলবে? ও না, বিবাদী স্যার, বিবাদী। তো বিবাদী যদি করে তাহলে বিবাদী কি করতে পারবে? আপিল করতে পারে? বিবাদী তো আপিল করবে না স্যার। যদি প্রত্যাখ্যানের দেয় তাহলে স্যার প্রত্যাখ্যানটা নামঞ্জুর করতে আমি বিবাদী হিসেবে কোর্টকে বলছি যে স্যার এই 4টা কারণের মধ্যে একটা কারণ উল্লেখ আছে, আপনি নামঞ্জুর করে দেন, রিজেকশন করেন। বাদ কোর্ট আমার কথা শুনলো না, আমি বিবাদী হিসেবে আমার করণীয় কি? বিবাদী হিসেবে রিভিশন স্যার, কিন্তু আমি বাদী তো সেই হিসেবে কথাই বলছি আরজি প্রত্যাখ্যানের আবেদন নামঞ্জুর। আরজি প্রত্যাখ্যানের জন্য কে আবেদন করবে? আরজি প্রত্যাখ্যান বিবাদী করবে স্যার। তাহলে কেন আপনি এইটা নিয়ে তদন্ত করতেছেন? স্যার একটু একটা মামলার প্রয়োজনীয় স্টাম্প পেপার আরজি দাখিলের সময় কতদিন থাকে? স্ট্যাম্প পেপার ওই যে স্যার 21 দিন 21 দিন। স্যার। ওকে, প্রত্যেকটা সমনে কার কার সিগনেচার থাকে? প্রত্যেকটা সমনে থাকবে স্যার ওই যে আদালতের যে প্রিজাইডিং অফিসার ওনার থাকবে, আর সিলমোহর থাকবে। হাজিরার জন্য জবাব দাখিলের জন্য সমন প্রেরণ করা হয় কার পক্ষে? হাজিরার জন্য সমন হবে স্যার হচ্ছে যে আদালতের কার প্রতি এই সমনটা দেন? বাদী, বিবাদী, সাক্ষী নাকি কে? ও সমন দিবে স্যার বিবাদীর প্রতি। মোকদ্দমা দায়ের করার পরে 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে। এটা কি বাধ্যতামূলক, অনুশোচনামূলক, আদেশমূলক নাকি বিবেচনামূলক? এটা স্যার হচ্ছে যে ওই যে নির্দেশনামূলক স্যার। নির্দেশনামূলক। এটা বাধ্যতামূলক স্যার এটা স্যার আবার পানিশমেন্ট হবে। হ্যাঁ এটা বাধ্যতামূলক স্যার। এটা বাধ্যতামূলক। প্রত্যেকটি সমন প্রেরণ করতে হবে কত কার্য দিবসের মধ্যে? 5 কার্য দিবস স্যার। নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে কত নাম্বার আদেশের কত নাম্বার বিধি? ওটা স্যার 9-3 যেটা ওই যে সমন সার্ভিসটা
কুরিয়ার সার্ভিসের মধ্যে যদি সমন ইস্যু করা হয়, সেটা কত দিনের মধ্যে এই সমনটা জারি করতে হবে? 30 দিন। 30 দিনের মধ্যে জারি করতে হবে স্যার, যদি না পারে যদি তাহলে ব্যর্থ হলে কি করবেন? স্যার নাম 500 টাকা জরিমানা করবেন, 200 টাকা জরিমানা করবেন, তালিকা থেকে কুরিয়ারের নাম বাদ যাবে, নাকি 100 টাকা জরিমানা করবেন? তালিকা থেকে বাদ যাবে, জেলা জজ আদালত সেটা বাদ দিয়ে দিবে। সমনের উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের তালিকাভুক্ত প্রস্তুত করেন কে? জেলা জজ স্যার। বিকল্প পদ্ধতিতে সমন জারির পদ্ধতিটা কি? বিকল্প স্যার এটা হচ্ছে যে ওই যে 20 বিধিতে আছে যেটা, সেটা স্যার ওখানে টাঙায় দিবে, লটকায় সমনটা সার্ভিস করতে হবে। আর পত্রিকা দিবে। এবং স্যার হচ্ছে যে নতুন যে ইয়া হয়েছে যে ব্যক্তিগতভাবে এটা কি হবে স্যার, এখানে ব্যক্তিগতভাবে পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে, পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। আগে 2টা ছিল, এখন 1টা করতে। লিখিত জবাব কত দিনের মধ্যে দাখিল করতে হবে? 30 দিন আর প্লাস 30 দিন বাড়ানো যাবে স্যার, তাহলে টোটাল কত দিন? 60 দিন। লিখিত নোটিশ করা সরকারের বিরুদ্ধে যদি মোকদ্দমা দায়ের করেন, সেক্ষেত্রে সরকার কতদিন রিটার্ন স্টেটমেন্টের জন্য সময় পাবেন? ওটা স্যার 3 মাস স্যার, 80 নাম্বার। কোন ব্যক্তি বিবাদী পক্ষ তার লিখিত জবাবের জন্য সর্বোচ্চ কতদিন সময় পান? কোন ব্যক্তি 60 দিন স্যার, 60 ডেজ। 8 দিন। স্যার আমার এখানে একটু কথা ছিল স্যার। জি। এখানে আসলে অনেক জায়গায় হচ্ছে, কোন জায়গায় আছে দিন, কোন জায়গায় আছে কার্য দিবস স্যার। এখানে আসলে আমরা যদি দিনই করে যাই তাহলে আমাদের পরীক্ষার হলে দিনটাই মনে থাকবে, কিন্তু স্যার এখানে দিন এবং কার্য দিবসের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে বলে আমি মনে করি। প্রশ্ন দুটি একসাথে দিবে না, এটা নিয়ে কনফিউশন হোক। প্রশ্ন এটা দিবে না, যে কোনো একটা দিবে, হয় দিন দিবে না কার্য দিবস দিবে। কার্য দিবস দিতে শুক্রবার শনিবার বাদ থাকে। সেটা কোথায় আলোচনা করা হয়েছে? সেটআপ স্যার 8 আদেশের 6 সেটা দাবি করতে পারেন কোন মামলার ক্ষেত্রে? অর্থের মোকদ্দমা স্যার। রিটেন স্টেটমেন্ট প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে অস্বীকার করতে হবে। আচ্ছা। কত নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে? স্পেসিফিক ড্যানিয়েল 5 নাম্বার বিধিতে। পরস্পর দায় পরিশোধ, যেটাকে আমরা সেটআপ বলছি, সুদের মোকদ্দমায় লিখিত বিবৃতি দাখিলের সময়, অর্থাৎ কখন সেটা আপনাকে উপস্থাপন করতে হবে? পারস্পরিক স্যার দায় দায় পরিশোধ বা সেটআপের জন্য, এই যে আপনি সেটআপ করছেন, সেই সেটআপটা কখন আবেদন করবেন কোর্টের কাছে? সেটআপ স্যার ওই যে রিটেন স্টেটমেন্ট ওই স্যার। মোকদ্দমার প্রথম শুনানির দিনেই। জি স্যার। জারি মামলার সময়সীমা সম্পর্কে আপনি কি জানেন? জারি মামলা স্যার ওই যে 48 নাম্বার ইয়াতে আছে স্যার, সেকশনে। সেটা হচ্ছে যে টোটাল সময়সীমা হবে হচ্ছে যে 12 বছরের মধ্যে আবেদন করতে হবে। তার মধ্যে 2 বছরের মধ্যে যদি স্যার আবেদন করা হয় নোটিশ দিতে হবে না। 2 বছরের উপর যদি আবেদন করা হয়, সেটা যদি প্রথম আবেদনটা হবে 3 বছরের মধ্যে স্যার, এর মধ্যে 2 বছরের মধ্যে যদি আবেদন করে তাহলে নোটিশ দিতে হবে না। আর হচ্ছে যে দ্বিতীয় যেটা, যদি রেজিস্টারকৃত যদি হয় ওই জারিটা, তাহলে 6 বছরের মধ্যে আবেদন করতে হবে। আর হচ্ছে যে 12 বছরের একটা সীমা আছে, যে সর্বোচ্চ সময় হচ্ছে 12 বছরের মধ্যে। আর যদি প্রতারণা তঞ্চকতা থাকে তাহলে 12 বছরের পরও করতে পারবে। ওকে, সুলতানা আপা, 9 নাম্বার আদেশের 9 নাম্বার বিধি ডিটেইলস বলুন। খোয়ালা। স্যার 9 নাম্বার আদেশের 9 নাম্বার বিধি 9 নাম্বার আদেশের সবগুলো ডিটেইলস বলুন, কি জানেন 9 নাম্বার আদেশের? পয়সা। স্যার 9 নাম্বার আদেশের বিধি 2 এ বলছে স্যার যে হচ্ছে বাদী যদি পোস্টার চার্জ দিতে যদি ব্যর্থ হয় স্যার, তাহলে হচ্ছে স্যার মামলা খারিজ হবে। আর হচ্ছে স্যার উভয় পক্ষই যদি উপস্থিত না থাকে স্যার, 3 এ বলছে যে উভয় পক্ষই যদি উপস্থিত না থাকে সেক্ষেত্রে স্যার মামলাটা খারিজ হবে। এটা প্রতিকার দিচ্ছে স্যার বিধি 4 এ। ওখানে বলছে স্যার যে নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে। আর হচ্ছে স্যার এটা জি স্যার নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবেন স্যার। আর আর কি করতে পারবেন? আর কি করতে পারবেন? একটাই পদ্ধতি, একটাই। না স্যার এই আদেশটার বাতিলের আবেদন করতে পারবেন স্যার।
রদ করার জন্য আবেদন করতে হবে। জি বলুন। স্যার আর 5-এ বলছে স্যার যে হচ্ছে যে যদি সমনটা গড়জারি হয়ে ফেরত আসে স্যার, তাহলে বাদীকে স্যার নতুন করে আবার হচ্ছে স্যার জারির জন্য আবেদন করতে হবে 1 মাসের মধ্যে স্যার। আর যদি হচ্ছে যে বাদী আবেদন করতে ব্যর্থ হয় স্যার, সেক্ষেত্রে হচ্ছে স্যার মোকদ্দমাটা খারিজ হয়ে যাবে স্যার। জি এটার হচ্ছে স্যার এটার প্রতিকারটা পাশেই দেওয়া আছে স্যার, যে নতুন করে আবার হচ্ছে যদি তামাদির মেয়াদ থাকে স্যার, তাহলে নতুন করে হচ্ছে যে আবার মোকদ্দমাটা দায়ের করতে পারবে স্যার। জি আর 6 বিধিতে বলছে স্যার যে বিবাদী যদি স্যার সময় মতো হচ্ছে যে সমনটা যদি সময় মতো না পায় স্যার, সেক্ষেত্রে হচ্ছে স্যার আদালত হচ্ছে যে নতুন করে একটা দিন ধার্য করবেন স্যার। আর যদি বিবাদী হচ্ছে স্যার সমন সময় মতো পায় কিন্তু উপস্থিত না হয় স্যার, সেক্ষেত্রে হচ্ছে মোকদ্দমাটা স্যার একতরফায় যাবে। এটার হচ্ছে স্যার প্রতিকার আছে 13-তে এবং 13-এতে আছে স্যার। 13-তে বলছে স্যার যে এই খারিজ মানে একতরফার আদেশটা রদের আবেদন করতে পারবে স্যার। সেক্ষেত্রে স্যার 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে। তারপর হচ্ছে স্যার যদি হচ্ছে স্যার আবেদনটা নামঞ্জুর হয়, সেক্ষেত্রে স্যার হচ্ছে আপিল করতে পারবে স্যার। জি তারপর 13-এতে বলছে স্যার যে এই খারিজ আদেশটা রদের জন্য সরাসরি আবেদন করতে পারবে স্যার। এক্ষেত্রে হচ্ছে স্যার বিবাদীকে 3000 টাকা হচ্ছে জমা দিতে হবে। আর একবারের বেশি হচ্ছে আবেদন করতে পারবে না স্যার, একবারের বেশি। যদি এটা নামঞ্জুর হয় স্যার, সেক্ষেত্রে স্যার বিবাদী রিভিশন করতে পারবে স্যার। আর বিধি 8-এ বলছে স্যার যে বিবাদী উপস্থিত কিন্তু বাদী অনুপস্থিত, সেক্ষেত্রে মোকদ্দমাটা খারিজ হবে স্যার। এটার প্রতিকার হচ্ছে স্যার এটার প্রতিকার দেওয়া আছে স্যার 9-এ বলছে স্যার যে এটা হচ্ছে যে এই খারিজ আদেশটা রদের জন্য আবেদন করতে পারবে কিন্তু নতুন করে কোনো মোকদ্দমা আর দায়ের করতে পারবে না স্যার। দেওয়ানি মোকদ্দমায় ডিসকভারি কত প্রকারের? দেওয়ানি মোকদ্দমায় ডিসকভারি স্যার 10 প্রকারের? না স্যার, স্যার ডিসকভারিতে কি প্রকারভেদ আছে স্যার? প্রশ্নটা বুঝতে হ্যাঁ অবশ্যই 2 প্রকারের আছে। একটা প্রশ্নমালা দ্বারা প্রকাশ করা হয়, একটা দলিল দ্বারা প্রকাশ করা হয়। বিচার্য বিষয় প্রণয়নের কত দিনের মধ্যে প্রশ্নমালা প্রদান করতে হবে? 10 দিনের মধ্যে স্যার। আর স্পেশাল যদি হয় 14 দিন স্যার, 2-এ বলছে। সিদ্ধান্ত জানাবেন কত দিনের মধ্যে? সিদ্ধান্ত 10 দিনের মধ্যে স্যার। মামলার স্বীকৃত বিষয় কয়টা? দেওয়ানি কার্যবিধির 12 নম্বর আদেশ অনুযায়ী স্বীকৃত বিষয় স্যার 2টা স্যার। কি কি? স্যার একটা হচ্ছে স্যার যে যদি হচ্ছে স্যার মানে বাদী যদি স্বীকার করে নেয় স্যার, তাহলে হচ্ছে যে ওই স্বীকারোক্তির ভিত্তিতে স্যার মামলাটা হচ্ছে কিছু নাই, মোট স্বীকারোক্তি 3টা। একটা হচ্ছে মামলা স্বীকারের নোটিশ দিবেন, একটা হচ্ছে 12 নম্বর আদেশ, দলিল স্বীকারের নোটিশ দিবেন, আর হচ্ছে ঘটনা স্বীকারের নোটিশ দিবেন। 4 বিধি অনুযায়ী 15 দিন, তথ্য 15 দিন, দলিল 9 দিন। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সরি আমি বলছি দলিল 15 দিন, তথ্য 9 দিন, দলিল 15 দিন। বিচার্য বিষয় কত প্রকার? বিচার্য বিষয় কত প্রকার? বিচার্য বিষয় স্যার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে স্যার তথ্যগত বিচার্য বিষয়, আর একটা হচ্ছে স্যার আইনগত বিচার্য বিষয়। তথ্যগত বিচার্য বিষয় এবং আইনগত বিচার্য বিষয়ের উদাহরণ দিন। স্যার আইনগত বিচার্য বিষয় হচ্ছে স্যার স্যার পারতেছি না। আইনগত বিচার্য বিষয় পারতেছেন না? স্যার এই মুহূর্তে মনে হচ্ছে না স্যার। কোন একটা বিষয় স্যার আইন দ্বারা পারিত হলে এটা স্যার আইনগত, একটা ঘটনাগত স্যার ঘটনার বিবরণ স্যার। আদালত বিচার্য বিষয় বিচার্য বিষয়টাকে সংশোধন করতে পারে কোন সময়? মোকদ্দমার যে কোনো পর্যায়ে
বিচার্য বিষয় প্রণয়নের কত দিনের মধ্যে মোকদ্দমার চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করা হয়? 120 দিন স্যার। ইস্যু গঠনের কত দিনের মধ্যে মোকদ্দমার চূড়ান্ত শুনানির দিন ধার্য হবে তাহলে? 120 দিন হবে স্যার। 120 দিন। মামলা প্রথম শুনানি কিংবা লিখিত জবাবে যেটা পরে ঘটবে কত দিনের মধ্যে বিচার্য বিষয় গঠিত হবে? 15 দিন স্যার। 15 দিন। সাক্ষ্য আইনের কোড অফ সিভিল প্রসিডিউরে সাক্ষ্য প্রদানে কোনো ব্যক্তিকে সমন দেওয়া সত্ত্বেও তিনি যদি উপস্থিত না হন তাকে কত টাকা পর্যন্ত জরিমানা করা হয়? স্যার 500 টাকা পর্যন্ত জরিমানা করবেন। অ্যাকর্ডিং টু আদেশ 16-10 আদেশ স্যার। আদেশ সেকশন আদেশ 16 আদেশ 16 আদেশ 16 আদেশ 16 বিধি 2 আদেশ 16 বিধি 14 আদেশ 16 বিধি 12 আদেশ 16 বিধি 13 আদেশ 16 বিধি 12 স্যার। আদালত কর্তৃক তলব হলে কোনো পক্ষ সাক্ষ্য প্রদানে অস্বীকার কারণে যদি আদালত মোকদ্দমাটা এই যে দেওয়ানি কার্যবিধি 16 নম্বর আদেশের 20 নম্বর বিধি অনুযায়ী রায় যদি ঘোষণা করে সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির অধিকার কি? রায় ঘোষণা করলে সংক্ষিপ্ত রিভিশন হবে স্যার। তোর স্যার প্রশ্নটা আরেকবার স্যার। আদালত কর্তৃক তলব করা হয়েছে কোনো পক্ষকে সাক্ষী প্রদানের জন্য, তিনি অস্বীকার করার কারণে আদালত 16 নম্বর আদেশের 20 নম্বর বিধি অনুযায়ী রায় ঘোষণা করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল, রিভিউ, রিভিশন। মামুন ভাই, মামুন ভাই আছেন? আপিল, মামুন ভাই আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ভালো আছেন? আপনাকে আমি খুঁজতেছি, মানে আমি কোন ভাই আছেন? সালাউদ্দিন ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, মুলতবির বিষয়ে আপনি কি জানেন? কয়বার মুলতবি রাখা যায়? আবেদন কি হয়েছে? মুলতবিতে স্যার আপনার চূড়ান্ত শুনানির পূর্বে স্যার 4বার, চূড়ান্ত শুনানির পর্যায়ে স্যার 3বার করে, মানে প্রত্যেক পক্ষ চূড়ান্ত শুনানির পূর্বে 4বার করে 8বার পাবে, আর শুনানির পরে স্যার 3বার করে 6বার পাবে। সর্বসব বলতে স্যার ফর্স স্যার এবং ফর্স দিয়ে স্যার এক পক্ষ 10বার করে 20বার পাবে স্যার। কিভাবে 10 বার 20 বার করে কিভাবে আমি বুঝলাম না? প্রথমে একটা স্যার পক্ষ ধরেন 4 বার পাইলো খরচ করা জি শুনানির পূর্বে, জি তাহলে 4 বার 8 বার। জি স্যার। এরপরে স্যার এর খরচ সহ স্যার 3বার করে 6বার। তাহলে কত হলো? 8 8 6 28 স্যার 14বার। জি, 20 বার কোনটা? তারপরে স্যার হচ্ছে কি আপনার এই যে অপর পক্ষ খরচ সহ স্যার আপনার এর আগে চূড়ান্ত শুনানির পূর্বে 200 টাকা 1000 টাকা করে দিয়ে স্যার 3বার করে 6বার। জি, সর্বসম্মতি স্যার 10বার এবং দুটো পক্ষ পাবে স্যার 3বার। ওকে, আমরা হিসাবটা আমি বুঝতে পারি। দেওয়ানি কার্যবিধি শুনানির চূড়ান্ত শুনানির পূর্বে কোন পক্ষ কতবার সময় পেতে পারে তাহলে? মানে স্যার সব মিলিয়ে চূড়ান্ত শুনানির পূর্বে কোন পক্ষ সর্বোচ্চ কতবার? কোন পক্ষ কোন পক্ষ স্যার প্রথম তো 4বার করে, এরপর স্যার খরচ সহ আপনার না, আমি একটা বলছি যে জি 4বার স্যার শুনানির পূর্বে, চূড়ান্ত শুনানির পূর্বে 4 বার পাবে, এটা কিন্তু আবেদন হয়েছে, তাই না? আমরা কি অবস্থা করতে পারি নাই স্যার? এটা হচ্ছে কি মানে প্রত্যেক পক্ষ খরচ মানে ছাড়া স্যার পাবে 4বার করে, আবার খরচ সহ পাবে স্যার 3বার করে। তাহলে স্যার ওদিকে 4বার 8বার, এদিকে 3বার করে স্যার। ঠিক আছে স্যার?
ডিগ্রির জারি মামলায় এটা কি আমার ওই সংখ্যাগুলোর মধ্যে পড়েছে কিনা? জি, পড়েছে। ডিগ্রি জারি মামলার কার্যক্রম বিঘ্ন সৃষ্টিকারী দায়িত্বে সর্বোচ্চ কতদিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যায়? 6 মাস স্যার। উত্তর ভুল। 1 মাস স্যার। 1 মাস। রেফারেন্স কি? রেফারেন্স স্যার কা ডিগ্রি জারি মামলা স্যার 1 মাস সর্বোচ্চ রাখতে পারে। সেকশন কত? 74, 75, 76, 77? এটা স্যার ইয়াতে আপনার ডিগ্রি জারি বিষয়ে স্যার আপনার ইয়াতে আছে রায়ু ডিগ্রি স্যার ইয়াতে আপনার অপশনটা বলুন স্যার আসছে। ডিগ্রি জারির মামলায় কার্যক্রম ডিগ্রি যে জারি করেছে সেই কার্যক্রমকে বিঘ্ন করছে তাই তাকে কতদিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে? আপনার উত্তর সঠিক, 30 দিন আটক রাখা যাবে। সেটা কোথায় বলা? আমি বলেছি যে উত্তর 74, উত্তর 75, উত্তর 76, উত্তর 77 কোথায় বলা আছে? স্যার 74 স্যার। উত্তর 74 বলা আছে, উত্তর সঠিক। জারি মামলা দায়েরের ক্ষেত্রে জারি মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের কোন অনুচ্ছেদ তামাদি গণনা করা হয়? কোন অনুচ্ছেদ স্যার? 148, 184, 182, 128 অনুচ্ছেদ। ডিগ্রি জারির ক্ষেত্রে স্যার এটা 182 স্যার। 182 enrollment of degree against the legal representative সম্পর্কে কোথায় বলা আছে? লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ সম্পর্কে স্যার লিগ্যাল 50, 51, 52, 53 স্যার 50, 51, 52, 53 এটা স্যার 50 স্যার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বৈধ প্রতিনিধি সম্পর্কে স্যার। উত্তর ভুল, 52 বলা আছে। স্যার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ স্যার জি, বৈধ প্রতিনিধি স্যার আমার বৈধ স্যার 50 এ আছে। enforcement of degree against legal representative আমি এটা বলছি। স্যার ওটা হলো বাইনারি স্যার সেকশনটা স্যার আমার বইতে উল্লেখ করা নাই, ওটা বাদ দিয়ে ওরা ওটাই ইয়ে করছে। কয়টা কারণে ইস্যু করা হয়? 56 টাকা দেখাইছে। কয়টা কারণে ইস্যু করা হয়? স্যার কমিশন 5টি কারণে স্যার ইস্যু করা হয়। কি কি 5টি কারণ? 5টি কারণ না 4টি কারণ না 3টি কারণ? কমিশন এটা স্যার আপনার 75 স্যার 5টি কারণে ইস্যু করা হয়। কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য, তারপরে স্যার স্থানীয় তদন্তের জন্য, বাগোয়ারা মামলার ক্ষেত্রে এবং স্যার হিসাব পরীক্ষার ক্ষেত্রে। 4টা বললেন। পাঁচটা বললেন কেন? বলেন 4টা হয়ে যায় 5টা। ডিগ্রিটা এক্সিকিউশন অফ দ্য ডিগ্রি অর্থাৎ একটা ডিগ্রিটা কার্যকর করার জন্য আদালতের যে ক্ষমতা, কয়টা ক্ষমতা ইউজ করতে পারে? কি কি ক্ষমতা ইউজ করে? ডিগ্রি জারির জন্য স্যার আপনার ক্ষমতা স্যার 5টা। কি কি কোথায় বলা আছে? ডিগ্রি জারির জন্য স্যার 51 নম্বর সেকশন। ডিগ্রি জারির জন্য স্যার আপনার আদেশ যে 21 আপনার বিধি স্যার আমার বলে আছে কথা। আমি সেকশনের কথা বলছি যে এই যে জারি কার্যক্রম করার জন্য আদালত একটা কি কি পাওয়ার, আমি বারবার বলেছি, আপনি বলেছেন ঠিক কথা যে 5টা ক্ষমতা ইউজ করতে পারে। সেই ক্ষমতাটা কোথায়? 51 নম্বর সেকশনে যে 5টা কথা বলা আছে সেই 5টা কথা আমি জিজ্ঞেস করছি। এটা স্যার একটা হচ্ছে স্যার গ্রেফতার করে, জি, আরটা হচ্ছে স্যার আপনার গ্রেফতার করে দেওয়ানি কারাগারে আটক করে আপনার দেওয়ানি কারাগারে আটক করে স্যার 5টা মাথায় আসতেছে না। তবে স্যার ডিগ্রি অর্পণ করে, প্রয়োগ করে, গ্রেফতার করে, রিসিভার নিয়োগ অন্য কোনো পন্থায়, তাই না? করে চেষ্টা করেছে।
মোকদ্দমা দায়ের করার সময় প্রত্যেকটি মোকদ্দমাতে এফিডেভিট গ্রহণ করতে হবে, কত নম্বর সেকশনে আলোচনা করা হবে? এটা স্যার সংশোধনী অনুযায়ী করা হয়েছে স্যার। কত এটা নম্বর? এটা স্যার আদেশ, এরপরে আদেশ। এটা সংশোধনী আকারে স্যার এটাতে আপনার সেকশন 22, সেকশন 23, সেকশন 24, সেকশন 26। সেকশন 26 স্যার। যদি কোনো মোকদ্দমা কস্টের কথা, কস্ট মোকদ্দমা খরচের কথা, সর্বোচ্চ কত পার্সেন্ট হারে সুদের আদেশ দিতে পারেন কোর্ট? পার্সেন্ট হারে স্যার 35-এ। বিভিন্ন আদালতে এখতিয়ারের স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমার কোথায় আলোচনা করা হয়েছে? বিভিন্ন আদালতের যে 17-তে স্যার। 17তে আলোচনা করা হয়েছে। সাধারণত সম্পত্তি যেখানে অবস্থিত সেখানেই মোকদ্দমা দায়ের করতে হবে, তাই না? জি স্যার। এটা কোথায় বলা আছে? এটা স্যার যেখানে অবশ্যই সেখানে 18 স্যার 18। 18তে সম্পত্তি যেখানে অবস্থিত সেখানে মামলা করতে হবে। 18তে বলা আছে। অনেক ঠিক ছিল স্যার। এটা হচ্ছে কি সম্পত্তি যেখানে সেখানে মামলা করতে, এটা 16-তে স্যার। 16তে। আপনি তো উত্তর সঠিক দেন, কিন্তু এত কনফিউশন কেন থাকে? স্যার আজকে একটু ওই আমি ফৌজদারি কার্যক্রম টানতে গিয়ে স্যার অর্ডারটা মানে কোনো অজুহাত শুনতে চাই না এখন, কোনো অজুহাত না। পড়ছি স্যার আমি। কোনো এই সময় আর কোনো অজুহাত আমি শুনতে চাই না। না স্যার ইনশাআল্লাহ কোনো অজুহাত হবে না। শিল্পী আপা, স্যার একসাথে পড়ছি আজকে। শিল্পী আপা আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেড জুডিকাটা কতবার ব্যবহার করা হয়েছে? রেড জুডিকাটা একবার। দোবারা দোষ মোকদ্দমা দেওয়ানি কার্যবিধি কোথায় আলোচনা করা হয়েছে? সেকশনে 11। প্রিন্সিপাল অফ রেড জুডিকাটা এইটা কয়টা বিষয়ের উপর নির্ভর করে? প্রিন্সিপাল অফ রেড জুডিকাটা আইনগত, ঘটনাগত এবং আইন ও ঘটনাগত, শুধু ঘটনা আদালতে ইচ্ছাধীন। আইনগত। শুধুমাত্র আইনগত। কিছুক্ষণ আগেও প্রশ্নের একজন উত্তর দিয়েছে। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি কেউ প্রশ্ন জিজ্ঞেস করছে, সেই প্রশ্নের প্রতি আপনারা মনোযোগ কিনা? একজন আইনগত এবং ঘটনাগত, উত্তর সঠিক। কত পর্যন্ত সেকশন ছিল আজকে? আজকে স্যার 75 পর্যন্ত। যেভাবেই হোক